মার কাছে কি কোনো সন্তানের স্মৃতি বলে কোনো কথা আছে? ছোট্ট মানুষটা আমি 25 বছর যা লালিত পালিত করে তাদেরকে মানুষ করছি। এই 25 বছরই তো আমার কাছে সবচেয়ে বড় স্মৃতি। আজকে হুজুর বলে আমাদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো প্রশাসন নাই। আজকে ফাহিমকে দিয়ে আমরা যে শিক্ষাটুকু পাচ্ছি যে এই দেশে কোনো আইন নাই, এই দেশে কোনো নিরাপত্তা নাই, এই দেশের মানুষের ইজ্জতের কোনো, মানুষের জানের কোনো নিরাপত্তা নাই। আমি ওরা ছোট ভাইয়ের নজরে দেখতাম। হাফেজ ফাহিমের মৃত্যু, পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে, তবে প্রশাসন বলছে এটি নিছক একটি আত্মহত্যা। গত 5 জুন রাজধানী মালিবাগে একটি বাসা থেকে হাফেজ ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়। আমাকে প্রশ্ন করতে পারতো বা আমার লিখিত নিব যে আপনার ছেলে মারা গেছে এই অবস্থা, আপনি কি বুঝেন কি জানেন। আমাকে বলছে মর্গে পাঠাবো, মানে পোস্টম্যান আপনার একটা সয় লাগবে। সবাই আমাকে দরাদরি করে নিয়ে গেছে। আমার সবাই বলতে কি টানার লোকের এই তো, আমি তো আমার ছেলের লাশ নিচে কান্না করতেছি। যে ছেলে জীবন্ত আমার বাসা থেকে হাসি খুশি বেরিয়েছে, সেই ছেলে রাত্রে গেল, সকালবেলা যখন আমি একটা নিউজ পাইছি অন্যের বাসায় আমার ছেলের এই অবস্থা, তখন আমি গিয়ে কি এখানে আমার ছেলের অপমিত্র আমি লিখতে পারি বলেন? আমি সই দিতে পারি? এটা কোনো মা হয়ে এই কাজ করবে? আমাদের তো তাহলে তো পুলিশ আমাকে জিজ্ঞেস করতো যে এটা অপমিত্র, আপনি এখানে সই করেন। পুলিশে তো আমাকে এরকম কোনো প্রশ্ন করে নাই, মামলা নেয় নাই। তারা বলতেছে অপমিত্র। আমি বলতেছি অপমিত্র মানে কি? আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমরা এভাবে যদি মানুষের যে একটা মানুষ কোনো বিচার পায় না, একটা মানুষের নাগরিক কোনো অধিকারটুকু নাই। আমরা ফাহিম হত্যা থেকে এখনো পর্যন্ত প্রশাসনকে, দেশবাসীকে, কোনো মিডিয়াকে আমরা অ্যাক্টিভ পাচ্ছি না। এর যদি হয় আমাদের দেশের পরিস্থিতি, তাহলে আমরা আমাদের জানের, আমাদের মালের, আমাদের ইজ্জতের বিষয়গুলো আমরা কিভাবে রক্ষা করব? আজকে ফাহিমকে দিয়ে আমরা যে শিক্ষাটুকু পাচ্ছি যে এই দেশে কোনো আইন নাই, এই দেশে কোনো নিরাপত্তা নাই, এই দেশের মানুষের ইজ্জতের কোনো, মানুষের জানের কোনো নিরাপত্তা নাই। আমরা প্রশাসনের কাছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আমাদের ছাত্রের বিচার চাই, আমাদের বন্ধুর বিচার চাই। আমরা পুরো সমাজবাসী, আমরা পুরো এলাকাবাসী আজকে মাঠে নেমেছি জন্য। আমরা বিচার নিয়েই গড়ে ফিরব। আজকে হুজুর বলে আমাদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো প্রশাসন নাই, আমাদের তথ্য নাই বলে আমরা বিভিন্ন জায়গায় আটকে পড়ে যাচ্ছে। যাদের টাকা আছে তারাই আজকে বাহু বল দিয়ে সব জায়গাকে অ্যাটাক করে রাখছে। আমরা কোনো জায়গায় গিয়ে কোনো নিরাপত্তা পাচ্ছি না, আমরা কাউকে কোনো কথা বলতে পারতেছি না। আমাদের কাছে মিডিয়া আসে, সে মিডিয়া আবার ভেগ যায়, এই মিডিয়া আবার ফেরত আসে না। কোনো সংবাদ মাধ্যমে কোনো সংবাদ প্রচার করা হয় না। কেন? আমরা এর জবাব চাই প্রধানমন্ত্রীর কাছে, আমরা এই জবাব চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আমরা এর জবাব চাই দেশের জনগণের কাছে। আজকে আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন হাফেজ ফাহিম, আমি নিজে তাকে আজকে 14 বছর কোলে পিঠে করে মানুষ করেছি। আমার কলিজাটা ছেড়ে যাচ্ছে। আমার ছাত্রকে আমার কোল থেকে নিয়ে গেছে। কখনো কখনো আত্মহত্যা হতে পারে না। নিশ্চিত এ পর্যন্ত যে কয়টা ফুটেজ দেখেছি সেটাতে প্রমাণ পায় ফাহিমকে হত্যা করা হয়েছে। আমি মোহাম্মদ ফজলে রাব্বি, আমি ফাহিমের বন্ধু। সেই ছোট থেকে আমরা একসাথে পড়াশোনা করছি। যে ফাহিম ঈদের পর আমাদের সাথে রাঙামাটিতে ছিল 3 দিন। 1 তারিখ আমরা রাঙামাটিতে যাই, 1 জুন 2026। 3 জুন 2026 আমরা রাঙামাটি থেকে আসছি। আসার পর 4 জুন, 3 জুন সারাদিন আমরা সকালে আসছি, তারপরও সারাদিন আমরা একসাথেই ছিলাম। 4 জুন ও অফিস করছে, বৃহস্পতিবার ছিল 4 জুন। অফিস করে সন্ধ্যায় যখন অফিস থেকে বেরোইছে তখন আমাদেরকে বললো যে তোমরা কোথায় আছো? তখন আমরা বললাম আমরা 300 ফিট আছি, তুমি যদি আসতে চাও বিশ্ব রোড থেকে একটা রিক্সায় চলে আসো। তো আমাদের বাইক ছিল সাথে, বললো যে বাইক দিয়ে তাহলে নিয়ে যাও আমাকে এসা। তখন আমরা বললাম যে বাইক দিয়ে নিয়ে বলছে কাগজপত্র নাই, এই মামলা হয়, তুমি একটা রিক্সায় চলে আসো। তারপর ও বললো যে আচ্ছা থাক, তাহলে পরেই দেখা হবে না, এরকম কথা বলে ও চলে গেল ওর মতো মালিবাগ। তো ওই দিন লাস্ট বৃহস্পতিবার লাস্ট 10টায় আমাদের সাথে ওরা একটা কথা হয়েছিল যে রাঙামাটিতে গিয়ে যে ছবিগুলো তোলা হয়েছে এগুলো একটু পাঠাও, আমি এগুলো দিয়ে একটা রিলস তৈরি করবো। ওদের আমরা সেই ছবিগুলো পাঠাই দিছি ওকে। তো এই লাস্ট কথোপকথন আমাদের সাথে। তো এই যাবৎকাল পর্যন্ত আমাদের কাছে এমন কোনো সিঙ্গেল একটি ঘটনাও তার থেকে প্রকাশ পায়নি যে যেটার মাধ্যমে বোঝা যায় যে সে তাকে
হবে। আত্মহত্যা মানে কি? এটা দুনিয়া থেকে চলে যাওয়া। তার যে এই 25 বছরের স্মৃতি, তার যে ভাই ব্রাদার, তার মা বোন যারাই আছে, এত ভালোবাসার লোক যারা আছে, তাদেরকে একটি সংবাদ পর্যন্ত বা মেসেজ পর্যন্ত সে দিতে পারলো না, বা এই সময়টারকম সে পাইলো না যে সে তার সবকিছু ভুলে গিয়ে সে আত্মহত্যা করে ফেললো। সে সংবাদ দিল কাকে? সেই দেব শঙ্কর মাতা, যে বলতেছে যে সে নাকি 8:30টার দিকে তাকে একটি ছবি পাঠাইছে, যে ফাঁসির ছবি, সেখানের মধ্যে সেই ছবিটা পাঠায় বলতেছে যে আপনি আমার মাকে আর ভাইকে একটু দেখে রাখবেন। তো এই যে একটা ঘটনা, এইটাকে যে বলা হইতেছে আত্মহত্যা, আমরা কোন দৃষ্টিকোণ থেকে এটাকে ধরবো যে এটা সে একজন ব্যক্তি আত্মহত্যা করতে পারে? ভিকটিম আমার শালা হয় সম্পর্কে, আমি ওরা ছোটো ভাইয়ের নজরে দেখতাম। আমি ওনাকে বিয়ের 3 দিন পরে যখন আমি তার বোনের নিয়ে তাদের বাসায় যাই, তখন থেকে আমার বাসায় আইনে 18টা বছর পালছি। আমার পাশে জাকারিয়া মাদ্রাসা আছে, সেইখানে ভর্তি করে দিছি, কোরআনে হাফেজ বানিয়েছি। মাওলানা পড়া অবস্থায় যখন তাদের সংসার পালতে আমার খুব বার্ডেন হয়ে যেত, তখন বলছে ভাইয়া আমি আর করবো না, আমার একটা জব নিয়ে দিলে ভালো হয়। ডায়মন্ডের দোকানে আমার কাছের এক ছোটো ভাই ছিল, তারে রিকোয়েস্ট কইরা বলার পরে কইছে দেখে ভাইয়া এখন আমাদের যখন লোক লাগে তবে আমি নিয়ে নিব না ফাইমকে। তখন ফাইম ওই জায়গা থেকে এই ডায়মন্ডের দোকানে চাকরি করে। যখন হ্যাঁ ডায়মন্ড কিনতে যে গিয়া এর সাথে পরিচয় হইয়া একে প্রলোভন দেখায়া টাকা পয়সার কী করছে না করছে জানি না, হ্যাঁ নিয়ে নিছে। হ্যাঁ ব্যক্তিগত এয়ারপোর্টের জবের পরে হ্যাঁ বাসায় অনেক সময় ডাইকে নিয়ে যাইত। যে ফাইম যখন মারা যায় আগে জন্মদিনের কথা বলে নিয়ে গেছে, হ্যাঁ যদি বাসায় থাকবো না তবে ফাহিমকে কেন সেই ঘরে নিয়ে যাওয়া হলো? তবে হ্যাঁ না থাকার কারণে যদি কাজ করতে পারে তো হ্যাঁ বাসায় কাজটা করাইতে পারতো। কারণ হ্যাঁ বলছে, আমরা যখন ফোন দিয়েছি আমার আম্মু তখন বলছে যে হ্যাঁ বান্দরবন চলে গেছে। তো বান্দরবন যদি হ্যাঁ চলে যায় তবে হ্যাঁ থাকবে না মিচিং, তো হ্যাঁ বাসায় কেন নিয়েছে? হ্যাঁ তো এটা 100% জড়িত আছে। এর মধ্যে আমার সন্দেহ হয় ম্যানেজারকে আর পুলিশ সিএমকে আমার সন্দেহ হয়। আমরা যেই ভিকটিমে মারা গেছে যখন সংবাদ পাইলাম তখন ফোন দিলাম, সিএম বলল যে রিসিভ করে পরিচয় দিল আমি সিহাম, শাহজাহানপুর থানায় হ্যাঁ আছে। পরে বললাম আপনারা কিভাবে পরিচয় পাইলেন? এইখানে মারা যায়, কোনো গন্ধ হয় নাই, কোনো কিছু হয় নাই, আপনারা সাথে সাথে কীভাবে করছেন? পরে বলছে যে দেব মেহতাব ইনফর্ম করছে। পরে দেব মেহতাব ইনফর্ম যদি করে থাকে তো অতি ফাস্ট হ্যাঁ ম্যানেজারকে করবে। আর থানা থেকে যাইতে সর্বোচ্চ 3 মিনিট থেকে 5 মিনিট হাইটা যাইতে সময় লাগে। এই জায়গায় পুলিশ পৌঁছাইছে 1-1.5 ঘন্টা পরে। আর যখন আমাদের যাওয়া হলো তারা দৌড়তে দেয় নাই, দেখতে দেয় নাই, কিংবা কি আলামত পেয়েছে তারা সব লুকায় ফেলছে। আবার বলেছে যে আমাদের ভিডিও করছি, সব করে রাখছি। তো আমরা বলছি যে যেই ভিডিওটা করছেন এই ফুটেজটা দেন। এরা এই ফুটেজটা দেয় নাই। এই পর্যন্ত বারবার চাওয়া হইলো। পরে বলল যে লাস্ট আগে আপনারা মর্গে নেন, মর্গে নিয়ে আইসা আমরা বলছি মামলা করব। পরে কইছে মামলাটা পরে করেন, আগে মর্গে নিয়ে আসেন। যখন আমরা লাস্ট মর্গে রাইখা আইসা বললাম যে এখন মামলা নেন, পরে হ্যাঁ বললো যে না রিপোর্ট না হওয়া পর্যন্ত মামলা করব না। তো আমি বললাম যে কেন? তবে আমার লাস্ট আগে কেন বললেন না? আমরা তো লাস্ট নিব না। তবে আমরা বুঝতে পারি নাই যে এটার সাথে আইনের কিছু লোক সন্দেহ অবশ্যই এরা জড়িত আছে। ওর ব্যাগে কিছু ডকুমেন্টস সবসময়, ওর বসের কিছু ডকুমেন্টস থাকে সবসময়। যখন ও অফিসে আসতো তারা এটা ধরতে দিত না যে এটা আমার কিছু কাগজপত্র আছে, এটা তোমরা এলোমেলো করলে আমার গোছাইতে অনেক সমস্যা হইব। আর যখন ওর ব্যাগটা আমাদের দিল তার ভিতরে কোনো কিছুই ছিল না, থানায়ও জমা দেয় নাই। এটার পিছনে কি কারণ থাকতে পারে সরকারের কাছে এটাই আমার দাবি, যে এটা সুস্থ একটা তদন্ত হোক, ফাহিম হত্যার বিচার চাই। আমি কথা বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হয়েছে। টিমের সাথে আমার সম্পর্ক হচ্ছে আমার বড় ভাই লাগে আর কি, আমার আপন বড় ভাই। উনি হচ্ছে আমার 5 বছরের সিনিয়র আর কি। তো ওনার সাথে দেব মাহতার সম্পর্ক
হচ্ছে 1 থেকে 1.5 বছর হবে আর কি। আমার ভাই আগে হচ্ছে একটা জুয়েলারি সেকশনে জব করতেন আর কি। তো ওইখান থেকে হচ্ছে দেব মাহতার সাথে ওনার সম্পর্ক। তো দেব মাহতা ওনাকে দেখছে যে উনি একজন ভালো মানুষ। তো আমার ভাই এমনিতে মানে সত্যবাদী ছিলেন আর কি। তো উনি হচ্ছে এটারই ফায়দাটা উঠাইছেন, ওনাকে বিভিন্নভাবে ইউজ করছে আর কি। তো দেব মাহতার যেরকম ক্রাইমগুলো ছিল আর কি, অপকর্মগুলো ছিল, ওই সব অপকর্ম ব্যাপারে হচ্ছে আমার ভাই সব মানে কিছু জেনে ফেলছে আর কি। ইভেন আমার ভাই হচ্ছে আমাদের সাথে রাতে খেতে বসলে, মানে অফিস থেকে আসার পর হচ্ছে রাতে খেতে বসলে আমাদের কাছে শেয়ার করতো আর কি, যে দেব মাহতার তো এরকম এরকম ক্ষমতা আছে, কোনো দিন যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু আমার দেবের সাথে আমার সম্পর্ক আছে, তো ওটা নিয়ে তোরা চিন্তা করিস না আর কি। তো ওই সময় তো জানতাম না যে আমার ভাইয়ের সাথে এরকম একটা কাহিনী ঘটবে আর কি। তো এইটাই আর কি। তো আবার আমাদের কাছে বিভিন্ন এভিডেন্স আছে আর কি, বিভিন্ন ভয়েসের মধ্যে হচ্ছে আছে যে দেব মাহতার অনেক বড় লিঙ্ক আপ, ওনার অনেক বড় বড় মাফিয়াদের সাথে হাত আছে, মানে মানব পাচারকারী ওই রকম কিছু একটা সংস্থার সাথে উনি আর কি জড়িত। তার মধ্যে হচ্ছে উনি বারডেম হসপিটালে 400 লোকের দায়িত্বে উনি আছেন আর কি। আবার এয়ারপোর্টে হচ্ছে মানে অনেক ইয়ার সাথে আর কি ইজারাদার দেব মাহতা আর কি, ওই রকমই আর কি কিছু একটা। তো মানে ওরকম কোনো কিছু হচ্ছে আমার ভাই জেনে ফেলছে, যেটার জন্য হচ্ছে দেব মাহতাও বুঝতে পারছে যে আমার ভাই উনি হচ্ছে সত্যবাদী আর কি, সবসময় হারামকে হারাম বলতেন, হালালকে হালাল বলতেন। তো দেব মাহতা এটা জেনে ফেলছে যে উনি যদি এটা লিক করে দেয় তাহলে হচ্ছে ওনার কিছু একটা হতে পারে। তো সেই ক্ষেত্রে মানে ওটা ভেবেই আর কি ভাইয়ের সাথে এরকম একটা কাজ করছে, ওটাই আমাদেরকে সন্দেহ আর কি। অপরাধী ওনার সাথে তো আগে এরকম কোনো অপরাধ হয় নাই আর কি। তো উনি জানতেন যে লোকটা হিন্দু হলেও লোকটা ভালো আর কি। তো উনি যেদিন জানতে পারছে, মানে পুরোপুরি জানতে পারছে যে ওনার পিছনে হচ্ছে শত্রু লেগে আছে, উনি চেয়েছিল যে ওখান থেকে বেরিয়ে আসবে, কিন্তু ওই ফায়দাটাই নিছে আর কি, উনি ওখান থেকে বের হতে পারেন। দেব মাহতা হচ্ছে অনেকগুলো মামলার আসামি ছিলেন, প্লাস হচ্ছে উনি মাফিয়াদের সাথে হাত ছিল, উনি একসাথে 5-6টা থানাকে অফ করে দিতে পারবেন এরকম ওনার ইয়ে আছে। তো ওনার বয়স সর্বোচ্চ হচ্ছে 40-45 এরকমটা হবে শিওর। তো এই বয়সে উনি হচ্ছে অনেক টাকার মালিক আর কি, ব্ল্যাক মানি অনেক ছিল আর কি ওনার। রাজনৈতিক অনেক মানুষের সাথে ওনার পরিচয় আছে আর কি, এটাই আর কি আমরা জানতাম। আমার ভাই আমাদের সাথে শেয়ার করতো, তো ওই সময় তো আমরা জানতাম না যে একটা সময় হচ্ছে দেব মাহতাই আমার ভাইয়ের আমরা জানতাম না আর কি। দেব মাহতার মুখের নিজের কথা যে উনি বলছে যে আমার ভাইয়ের কাছে, মানে আমার ভাই নাকি ওনার কাছে আমাকে আর আমার মাকে সঁপে দিয়ে গেছে যে আমি চলে গেলে আপনি হচ্ছে আমার ছোট ভাই আর আমার মাকে দেখবেন। তো দেব মাহতার যদি ওরকমই হতো তাহলে তো উনি আমাদের সাথে এসে দেখা করার কথা ছিল আর কি, যে ওনার কাছে যদি সঁপে দিয়ে যায় তাহলে উনি তো আমাদের কাছে আসবে, এসে বলবে যে যত কিছুই হোক ফাহিম তো এরকম এরকম হয়েছে। তো ওনাকে যদি ওই সময় পুলিশ ধরতো বা গ্রেফতার করতো, আমরাই তো ওনাকে ছোটাতাম আর কি, যে না উনি তো একজন ভালো মানুষ, আমাদের সাথে এসে দেখা করছে। আজকে আমার ভাইয়ের 7 দিন হয়েছে, গত শুক্রবার দিন মারা গেছে। আজকে 7 দিনের মধ্যে এই পর্যন্ত দেব মাহতা আমাদের সাথে একবারও দেখা করেনি, উল্টা হচ্ছে আমাকে হুমকি দামকির মধ্যে মানে আর কি এখন চলতে ফিরতে হচ্ছে আর কি, এটাই আর কি। তো রবিবার দিন নয়া দিগন্ত একটা নিউজ করছে আর কি, তো ওইখানকার হচ্ছে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম, ওটা অনলাইন নিউজ। তো ওইখানে আমি ডিরেক্টলি বলি নাই যে দেব মাহতাই আমার ভাই আত্মহত্যা করতে পারে না, এটা একটা পরিকল্পিত, জাস্ট এতটুকু আমি উল্লেখ করছি আর কি। তো দেব মাহতা ওই নিউজটা দেখে উনি আমার আম্মুকে কল দিয়েছে, একটা নাম্বার থেকে কল দিয়ে বলতেছে যে আপনার ছোট ছেলে এই কাজটা কীভাবে করতে পারে, ওনাকে তো এটার জন্য খেসারত দিতে হবে, এইরকম আর কি। আর বিভিন্ন নাম্বার থেকে আমাকে কল দিছে, কল দিয়ে হোয়াটসঅ্যাপে কল দিয়েছে, আমার নাম্বারে কল, বিভিন্ন নাম্বার থেকে আর কি ওনার লোক কল দিয়ে আমাকে বলতেছে যে আপনি মামলার কাগজপত্র মামলা করছেন কিনা, বা আপনার কাছে যে এভিডেন্সগুলো আছে ওগুলো নিয়ে আপনি আমার সাথে অমুক জায়গায় দেখা করেন, অমুক জায়গায় দেখা করেন। কারণ আমার বড় ভাই উনি আমাদের ছায়া ছিলেন ফ্যামিলির, ওনার উপার্জনের উপরে আমরা ডিপেন্ডেন্ট আর কি, এখন উনি নেই। সো আমার মার অবস্থা খুবই খারাপ আর কি, উনি অসুস্থ হয়ে গেছেন, আমার বোন আছে উনিও অসুস্থ হয়ে গেছেন। কারণ একটা বাচ্চা যদি মারা 6 মাস 1 বছরের একটা বাচ্চা মারা যায়, তার ফ্যামিলি তার মা হচ্ছে এটার শোক বলতে পারে না। আর আমার ভাই একজন মানে 26 বছরের একটা যুবক ছিলেন, উনি বাসায় কিছুদিন আগে হচ্ছে ফার্নিচার কিনছে আর কি, এই মৃত্যুর 4-5 দিন আগে উনি ফার্নিচারগুলো কিনছে, ওনার বিয়ের কথাবার্তা মাত্র শুরু হয়েছে। তো এরকম সময় ওনার চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারবে না, ফ্যামিলিগতভাবে আমরা খুবই আর কি ভেঙে পড়ছি। সো ওই লোকটা বলতেছে যে না দেব স্যার তো অসুস্থ, ওনার লিভার নষ্ট হয়ে গেছে, ওনার কিডনিও নষ্ট হয়ে গেছে। তো এই কথার মাধ্যমে জানানো যায়, আবার বলছে যে উনি নাকি খুব অসুস্থ। তো এই কথার মাধ্যমে জানা যায় যে দেব মানে যেই লোকটা আর কি যে কোনো সময় উনি বাইরে চলে যাবে। আমরা চাচ্ছি সরকারের কাছে একটাই দাবি যে আমার ভাইয়ের এই হত্যার সুষ্ঠু বিচারটা যেন হয়।